আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। জেগে উঠল হিন্দু সমাজ। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল করিমগঞ্জে। বরাক গুয়াহাটি সংযোগী জাতীয় সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ যুব কংগ্রেসের। করিমগঞ্জের রানীবাড়িতে পুত্রের হাতে খুন পিতৃমাতৃ। পুলিশি অভিযানে আটক ঘাতক পুত্র। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে শহর করিমগঞ্জে। কাছাড়ের গোবিন্দপুরে বরাক নদীর ভাঙ্গনে তলিয়ে গেল সরকারি বিদ্যালয়। বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের ষান্মাসিক যোজনা বৈঠক করিমগঞ্জে। সীমান্ত শহর করিমগঞ্জে ফের চুরিকাণ্ড। স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ হাতিয়ে নিল নিশি কুটুম্ব দল। বাংলাদেশের হিন্দু নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠল সীমান্ত শহর করিমগঞ্জ। বাংলাদেশ জুড়ে শুরু হওয়া ছাত্র আন্দোলনের আড়ালে বাংলাদেশ জুড়ে চলা হিন্দু নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠল সীমান্ত শহরবাসী। বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তের নেতৃত্বে বিশাল মেগামার্টের সম্মুখ থেকে 5 শতাধিক জনগণ বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে এক মশাল মিছিল বের করেন। বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের ফলে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই সেই দেশের মৌলবাদী শক্তি বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। নারী নির্যাতন সহ সেই দেশের মঠ মন্দিরে আক্রমণ চালায় মৌলবাদী শক্তি। বাংলাদেশ জুড়ে চলা অরাজকতার জন্য পুরো বিশ্বজুড়ে প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ইতিমধ্যে তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেছেন। কমলাক্ষ দে পুরকাস্তের নেতৃত্বে চলা এই মশাল মিছিল পুরো শহর পরিক্রমা করে শম্ভুসাগর উদ্যানস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে সমাপ্তি হয়। আজকে আমরা করিমগঞ্জের নাগরিকরা, যুব সমাজ, বৃদ্ধ, মহিলা সবাই আজকে আমরা রাজপথে নামব। বিশেষ করে মিছিলের মাধ্যমে যে আমরা দেখতে পারলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কোনো একটা ঘটনা হলে, কোনো একটা আন্দোলন হলে সেটা সমাপ্ত হয়, সনাতন ধর্মাবলম্বী মানুষের ঘরবাড়ি ভাঙ্গা হয়, মন্দির ভাঙ্গা হয়, নির্যাতিত করা হয়, মা বোনদের ইজ্জত সম্মান নষ্ট করা হয়। এই যে একটা পরিবেশ সৃষ্টি করা হলো, প্রথম অবস্থায় কোটা আন্দোলন, সেটাকে শেষ পর্যন্ত মৌলবাদী আন্দোলনে রূপান্তরিত হলো। তাই আমরা ভারতবর্ষের মানুষ আমরা উদ্বিগ্ন সেই ব্যাপারটা নিয়ে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি রেখেছি। ইতিমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বারবার মিটিং করছেন যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা কিভাবে শান্তিতে সুস্থ হয়ে থাকতে পারে, ভালো থাকতে পারে, এবং সেই দাবি আমরা প্রধানমন্ত্রীকে জানাচ্ছি। এবং আজকে আমরা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা আজকে আমরা রাস্তায় নেমেছি সামনের দিন যাতে এরকম কোনো ঘটনা যাতে বাংলাদেশ না হয়। বাংলাদেশে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। এরকম আর হতে পারে না যে বারবার আমরা দেখতে পারি কোনো ঘটনা হওয়ার পরই সেই ঘটনা কনভার্ট হয় যে হিন্দুদের ঘরবাড়ি ভাঙ্গা, হিন্দুদের অত্যাচার উপর অত্যাচার। এই যে একটা পরিবেশ সৃষ্টি করা হলো, আমরা সেই জিনিসটা মেনে নিতে পারি না। তার জন্য আমরা আজকে রাজপথে আমরা নেমেছি এবং সামনের দিন যাতে এই মেসেজটুকু যাতে আমরা বাংলাদেশ সরকারের কাছে যায়, এবং বিশেষ করে শুধু বাংলাদেশ সরকার নয়, আজকে এই ঘটনার জন্য শুধু ভারতবর্ষ নয়, বিশ্ববাসী আজকে লজ্জিত। বাংলাদেশ যে জিনিস দেখা, ছাত্র আন্দোলনে যে আন্দোলন দেখতে পারলাম যে সনাতন ধর্ম নাকি শান্তির ধর্ম। হ্যাঁ, সনাতন ধর্ম শান্তির ধর্ম আমরা মানলাম, কিন্তু সেই শান্তির ধর্মে আমরা যে জিনিসটা দেখতে পারলাম, যে অরাজকতা দেখতে পারলাম, যে মানসিকতা দেখতে পারলাম, যে চুরিজামাই দেখতে পারলাম, সেই জিনিসটা আমরা মেনে নিতে পারি না। তাই সামনের দিনে আজকে ভারতবর্ষ হোক, আজকে বাংলাদেশ হোক, সংখ্যালঘুরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সেটাই কাম্য। আজকে বাংলাদেশে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, আমাদের ভারতবর্ষে কিন্তু সেই পরিবেশ নেই। আমাদের ভারতবর্ষে সেই পরিবেশ হয়নি। আমাদের ভারতবর্ষে একটা সুস্থ সুন্দর পরিবেশ আছে। তাই আমরা চাই বাংলাদেশের পরিবেশটা ঠিক থাকে। তার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি, আমরা সামনের দিন সুস্থ সুন্দর পরিবেশ চাই, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুস্থ এবং সুন্দর থাকতে পারে। ঘর ভর্তি মানুষের চোখে ধুলো দিয়ে চুরিকাণ্ড করিমগঞ্জে। স্বাধীনতা দিবসের প্রাককালে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেও ফের চুরিকাণ্ড সীমান্ত শহর করিমগঞ্জে। এবার নিশি কুটুম্বদের টার্গেটে বন বিভাগের কর্মীর বাসগৃহ। রবিবার গভীর রাতে লঙ্গাই রোডের বন বিভাগের কর্মী জ্যোতির্ময় দাসের বাড়িতে হানা দেয় চোরের দল। নিশি কুটুম্ব দলটি গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার সহ নগদ 3 লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। সোমবার 7 সকালে পরিবারের লোক চুরিকাণ্ড সম্বন্ধে অবগত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ জ্যোতির্ময় দাসের বাড়িতে উপস্থিত হয়ে চুরিকাণ্ড নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
কালকে আমরা করে রাত্রে রুটি চুরি হয়েছে সকালে আমার হাজবেন্ড উঠছে উঠিয়া বাথরুমে গেছে না ইয়া দেখুন কি জানলাও খোলা ও জানলা দিকে ইয়া ঢুকছে ওদিকে ইয়া আমরা আসলাম ওই ঘুমিয়ে গ্রিল খুলিয়া গ্রিল খুলিয়া ফালাইয়া সব নিচে গিয়া ব্যাগ সব যা আছে টাকা সোনা সব 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 খুলে দুইটা আলমারি খুলিয়া, সব টাকা নিচে গিয়া সব টাকা সোনা যা আছে সব যা সব ফালাইয়া উলাইয়া সব নিচে খুব সম্ভব এদিকে স্প্রে করছে আমরা ওখানে যেটা আইডিয়া করলাম এদিকে এটা বন্ধ থাকে এটা খোলা আছে এটা খুলিয়া স্প্রে করিয়া এরপরে নিচে সব একদম আওয়াজ পাওয়া গেছে পুলিশটা খবর দেওয়া হয়েছে সকালে আইসে দেখিয়া গেছে তারা আমরা চাই আর কি আমরা একটা তাড়াতাড়ি বহুত কষ্টের আপনার টাকাটা যেন আমরা সব কিছুতে ঘুরিয়ে বহুত কষ্ট করি আমার বউ দিয়ে সোনাগুলি বানাইছে একদম শরীর খারাপ করে দিয়েছে তা ওই ওয়াল আছে উষা ওয়াল ওই দিক থেকে জানলা খুলিয়া গ্রিল নিচে ফালাইয়া নিচে ওদিকে ঢুকছে। ধান ক্ষেতের মাঠে নয় রাজপথে ধানের চারা রোপণ। বরাক গুয়াহাটি ৬ নং জাতীয় সড়কে দেখা গেল এমন দৃশ্য। বরাক গুয়াহাটি সংযোগে জাতীয় সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ। দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে বরাক গুয়াহাটি সংযোগী ৬ নং জাতীয় সড়ক। বিশেষ করে কাছাড়ের দিগরগাল থেকে কাটিগড়া চৌরঙ্গি পর্যন্ত জাতীয় সড়কের উপর পুকুর সাদৃশ্য প্রকাণ্ড গর্তের সৃষ্টি হয়েছে, যার দরুন নরক যন্ত্রণায় বাস করছেন স্থানীয় জনগণ। বিধ্বস্ত এই সড়কে প্রায় প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। বরাকের লাইফলাইন বলে বিবেচিত এই সড়ক মেরামতির জন্য দীর্ঘদিন থেকে স্থানীয় জনগণ সহ বিভিন্ন দল সংগঠন দাবি করে আসলেও হেলদোল নেই বিভাগীয় কর্তৃপক্ষের। ফলে এই সড়ক সংস্কারের দাবিতে জাতীয় সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ সাব্যস্ত করল কংগ্রেস কর্মীরা। ৬ নং জাতীয় সড়কের কালাইন এলাকায় রাস্তার মধ্যে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানায় জেলা যুব কংগ্রেসের কর্মীরা। শীঘ্রই জাতীয় সড়ক মেরামতির কাজ আরম্ভ না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঙ্কার প্রদান করেন যুব কংগ্রেসীরা। একদিন থেকে আমরা খালাইনের ৬ নং জাতীয় সড়ক একবারে খুব শোচনীয় অবস্থা হয়েছে। আমরা বিভিন্নবার জেলা কংগ্রেস থেকে লইয়া যুব কংগ্রেস, খালাইন ব্লক কংগ্রেস, NSUI আমরা মেমোরেন্ডাম দিছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজের কিছু করা হয়েছে না। আমরা তারারে সময় দিছিলাম 7 দিন, কিন্তু এখনো পর্যন্ত কোনো হয়েছে না। অতিসত্তর খালাইন ৬ নং জাতীয় সড়ক মেরামত না করে তাহলে আমরা বৃহৎভাবে আন্দোলন গড়িয়া তুলব, একটা পুরা বরাকবেলির তার কি একটা ইতিহাস হইয়া থাকবো। আমার মনে হয় বিভাগীয় কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিরা চোখে চশমা লাগিয়ে পড়েছেন, তাই উনাদের এই কালাইনের জাতীয় সড়ক উনাদের চোখে পড়ছে না। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে এই জাতীয় সড়ক মানুষ চলাচলের ব্যবস্থা নাই, গাড়ি চলাচল তো দূরের কথা। তাই আমরা গত 30 তারিখ এই সড়ক মেরামতের 7 দিনের সময়সীমা বেঁধে এখানে মেমোরেন্ডাম প্রেরণ করেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে অব্দি বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি। তাই আজকে আমরা বাধ্য হয়ে আমরা কালাইনবাসী রাস্তায় নেমে ধান রোপণ করতে বাধ্য হয়েছি এবং আমরা এই আজকের এই ধান রোপণের মাধ্যমে হুঁশিয়ারি দিতেছি, যদি 1-2 দিনের মধ্যে এই রাস্তা মেরামত করা না হয় তাহলে আমরা কালাইনের জনগণ রাস্তায় নেমে রাস্তা অবরোধ করতে বাধ্য হব। করিমগঞ্জে ফের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, পুলিশি তৎপরতায় আটক ঘাতক পুত্র। নিজ পুত্রের হাতে প্রাণ দিতে হলো পিতৃমাতৃর। হৃদয় বিদারক এই ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার রানীবাড়ি এলাকায়। পুত্র আব্দুল হালিম ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পিতৃমাতৃর দেহ খণ্ড বিখণ্ড করে দেয়। বর্বরচিত এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে ফেসবুক লাইভ করে কবিতা পাঠ করে উল্লাস করতে থাকে ঘাতক পুত্র। নিজ পিতা আব্দুল সালাম ও মা বদরুন্নেসাকে হত্যা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে পলায়ন করে অপরাধী পুত্র। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহ দুটিকে নিজেদের জিম্মায় নিয়ে মরণোত্তর পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়। এদিকে ঘটনার পর থেকেই পুলিশ ঘাতক পুত্রকে ধরতে অভিযান চালাতে থাকে। অবশেষে পুলিশ গভীর রাতে ঘাতক আব্দুল হালিমকে আটক করতে সক্ষম হয়। ঘটনা কি হয়েছে? ঘটনা তো আমি শুনিয়া আগে বাহরে মারছে, তাকে মা আইসন তোরা মারেও কাটিয়ে বেলাইছে, গাড়ি কেতার লগে ঘটনাটা আমি জানি না। আমি তো আসলাম না, আচ্ছা আমি কিচ্ছু জানি না। আমি বন্ধু খবর ভাইয়া ও দৌড়াইয়া লইয়া আইছে,
আইয়া এই অবস্থা কিতা খবর পাইছেন কিতা খবর পাইছি মানুষের কেরা কি জানো নাম জানি না কে কারে মারছে ছেলে বাপরে মা কিতা দিয়ে মারছে ওই ওখানে হইতা মারতাম না সেটা দিয়ে তাদের বাড়ি দেয়া দেখিয়া দেয় স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে সীমান্ত জেলা করিমগঞ্জে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সীমান্ত শহর করিমগঞ্জের সরকারি উচ্চতর মাধ্যমিক স্কুলের খেলার মাঠে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। 15ই আগস্ট মার্চ পাস্ট উপলক্ষে কঠোর অনুশীলন চালিয়ে 26টি প্লাটুন, পুলিশ 5টি ব্যাটালিয়ন সহ এনসিসি সহ বিভিন্ন স্কুল মিলিয়ে প্রায় 26টি প্লাটুন করিমগঞ্জের স্বাধীনতা দিবসে মার্চ পাস্টে অংশগ্রহণ করবে। করিমগঞ্জ শহর ছাড়াও জেলার প্রত্যেকটি ব্লকেও জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে নানান কার্যসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে করিমগঞ্জ জেলার সুরক্ষা ব্যবস্থাকে আরও কঠোর করে তোলা হয়েছে। জেলার বিভিন্ন স্থানের নাকা পয়েন্টে তল্লাশি জোরদার করেছে করিমগঞ্জ জেলা প্রশাসন। আমার প্রস্তুতি চলি আছে বর্তমান আমার 26টা বেড গ্রাউন্ডত চলি আছে প্লাটুন আৰু বাকি সিকিউরিটি চলি আছে বর্ডার সাইডত চলি আছে বর্ডার আৰু আমাৰ চেকপোষ্টবিলাক সকলো থানা আণ্ডাৰতে চলি আছে প্ৰস্তুতি সম্পূৰ্ণ চলি আছে আৰক্ষীৰ ফালৰ পৰা আমাৰ সকলো থানা আৰু থানা আণ্ডাৰত সকলো চলি আছে সিকিউৰিটি চেকিং আৰু 15 আগষ্ট সংক্ৰান্তত পেট্ৰলিং নাকাচিনি সব চলি আছে 26 প্লাটুন আছে লাইক এনসিসি আছে স্কুলৰ আছে আৰু লগতে আমাৰ পুলিচৰ 4টা হেৰি আছে প্লাটুন আছে। কাছাড়ের গোবিন্দপুরে নদী ভাঙনের ভয়াবহ রূপ চোখের সামনেই বরাক নদীতে তলিয়ে গেল একটি সরকারি বিদ্যালয়। বিদ্যালয়ের সামগ্রী নিয়ে নিরাপদ স্থানে শিক্ষক শিক্ষয়িত্রী সহ শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শিক্ষক শিক্ষয়িত্রী সহ অভিভাবকরা। কাছাড়ের গোবিন্দপুরে বরাক নদীর করাল গ্রাসে তলিয়ে গেল লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অধীনে থাকা ইস্ট গোবিন্দপুর মধ্য ইংরাজি বিদ্যালয়। স্কুলটি নদীর বুকে বিলিয়ে যাওয়ায় হাহাকার পরিস্থিতি ছাত্র সহ বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে। বিদ্যালয়ে ত্যাগ করে নিরাপদ স্থানে গমন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকার। বন্ধ হয়ে পড়েছে স্কুলটির পঠন পাঠন। 2022 সন থেকে বিদ্যালয়টি নদী ভাঙনের কবলে পড়েছে, যদিও কাছাড় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্তব্যে গাফিলতির জন্য বর্তমানে বিদ্যালয়টি সম্পূর্ণভাবে বরাক নদীতে তলিয়ে গেছে, যার ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়েছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। শীঘ্রই নতুন বিদ্যালয় নির্মাণ করে ছাত্রছাত্রীদের পাঠদানের ব্যবস্থা করে দেবার জন্য মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট দাবি উত্থাপন করে বিদ্যালয় পরিচালনা সমিতি সহ স্থানীয় জনগণ। এই স্কুলটার নাম হলো ইস্ট গোবিন্দপুর এমই স্কুল। এই স্কুলে কমান থেকে ক্লাস 8 পর্যন্ত। তো আজকে এখানে আরও 3টা ভবন ছিল। আজকে 4-5 বছর থেকে একটা ভবন করবে, ধীরে ধীরে নদী গর্ভে চলে যেতেছে। তো আমরা সবসময় বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসতেছি। বিভাগীয় কর্তৃপক্ষ আমাদেরকে বারংবার আশ্বাস দিতেছেন যে আপনাদের বিল্ডিং গৃহের ব্যবস্থা করা হবে, আপনাদের বিল্ডিং গৃহ ইমিডিয়েট পাবেন। অতঃপর লক্ষ্মীপুরের বিইও ম্যাডাম আমাদেরকে বলেছেন যে আপনারা জমির ব্যবস্থা করুন। আমরা 12 কাঠা জমির ব্যবস্থা করেছি। প্রায় 2 বছর হয়ে গেছে আমরা জমির ব্যবস্থা করার, কিন্তু আজ অবধি বিভাগীয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এহেন অবস্থায় আমরা একটা টেম্পোরারি শেড নির্মাণ করে কিছুদিন পাঠদান করেছি। এখন যে এই শেডটাও ভেঙে গেছে, তাই আমরা স্কুল ম্যানেজিং কমিটি, অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীকে নিয়ে একটা মিটিংয়ে বসেছিলাম। সেই মিটিংয়ে ডিসিশন নিয়েছি আমরা 2-1 দিনের মধ্যে আরও একটা টেম্পোরারি শেড নির্মাণ করে তো পড়াশোনা চালিয়ে যাব। তো আজকে টোটালি ক্লাসগুলো বন্ধ রাখতে হয়েছে। টেম্পোরারি শেড নির্মাণ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা টোটাল বন্ধ। এই স্কুলটা পুরো 90% জলের নিচে চলে গেছে। বয়েজ টয়লেট, গার্লস টয়লেট, 1-2টা বিল্ডিং গৃহ সমস্ত নদী গর্ভে চলে গেছে। পড়াশোনা চলতেছে মানে এটা জীবনের ঝুঁকি নিয়ে।
অনেক অভিভাবক মানে তার ছেলে মেয়েদেরকে স্কুলে দিতে চায় না। এইরকম ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে এই স্কুলে শিক্ষাদান চলছে আজকে কয়েকদিন থেকে। আমি এ ব্যাপারে আসামের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলাধিপতি এবং লক্ষ্মীপুর বিইও ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করতেছি যে অতি সত্বর বিল্ডিং গৃহ নির্মাণ করে এটা শিফটিং করার ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমার এই স্কুলের নাম হইল গোবিন্দপুর ইস্ট এমই স্কুল। এই স্কুলটা অতি পুরাতন স্কুল। এই অঞ্চলের গ্রামের নাম হইল গোবিন্দপুর পার্ট 2। তো এই স্কুলে বর্তমানে আছে 115 জন ছাত্র। এর আগে আরও বেশি ছাত্র আসলো, নদী ভাঙার কারণে অনেক স্কুলের অনেক ক্ষতি হয়েছে, ছাত্র এখন কমও। আর তো বর্তমানে 115 জন আছে। ক্লাস 1 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রী আছে। আপনারা বর্তমানে যেটা নদী ভাঙা দেখছেন, এইটা বিগত 5-6 বছর থেকেই চলে, কিন্তু মারাত্মকভাবে আকার ধারণ করছে এটা 2022 সালের ফ্লাডের পর থেকে। তো ফ্লাডের সময় এটা মারাত্মকভাবে একটা বড় বিল্ডিং আসলে ওইদিকে, ওইটা গেছে তারপরে পার্ট হয়ে এরকম যাইতে আসে। তো বর্তমানে আমরা ক্লাস করা প্রায় ইম্পসিবল এখানে। আমরা ইতিমধ্যে জায়গারও ব্যবস্থা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমরা এভরিথিং ইনফর্ম করা আছে, সব কিছু করা আছে, তারাও জানে, দেখছে, দেখিয়ে গেছে। তো বর্তমানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওইটাই রিকোয়েস্ট করছি যে আমরা বিল্ডিং গ্রান্ট দেওয়া হোক এবং আমরা এইখান থেকে গিয়ে যে স্কুল শিফট করা হইতো, কারণ এখানে সম্ভব না, এই পর্যায়ে আছে। এবং যতটুকু খবর পাইছি যে আমরা নামে বিল্ডিং গ্রান্ট অলরেডি আছে, কিন্তু এখনও আমরা হাতে আইছে না। তো আজকেও সকালে আমার লক্ষ্মীপুর বিইও ম্যাডামের সঙ্গে আমার আলাপ হয়েছে বর্তমান সিচুয়েশন সম্পর্কে। ম্যাডামে ওইটাই আমার কইছেন যে এখন তো ক্লাস করা সম্ভব না, হ্যাঁ, ইমিডিয়েটলি এটা শিফটিং করার ব্যবস্থা করো টেম্পোরারিলি, তারপরে যা করার অফিসিয়ালি করা হইল। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে
জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের 2 দিবসীয় ষান্মাসিক যোজনা বৈঠক সম্পন্ন করিমগঞ্জে। করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বৈঠকের সূচনা করেন প্রান্ত সভাপতি শান্তনু নায়েক, গুয়াহাটি ক্ষেত্র ধর্ম প্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল এবং প্রান্ত সম্পাদক সমীর দাস। 2 দিবসীয় ষান্মাসিক যোজনা বৈঠকের দ্বিতীয় দিন রবিবার উপস্থিত ছিলেন গুয়াহাটি ক্ষেত্র সংগঠন মন্ত্রী দীনেশ তেওয়ারি।
দুদিনের বৈঠকে বিগত দিনের বিশ্ব হিন্দু পরিষদের কাজকর্মের পর্যালোচনা, প্রান্ত ও জেলার বৃত্ত নিবেদন সহ আগামী দিনের যোজনা বা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংঘটিত নানা নির্যাতনের ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কর্মকর্তারা। প্রান্ত সম্পাদক সমীর দাস জানান, বাংলাদেশে নির্যাতনের শিকার হওয়া সংখ্যালঘুদের জন্য 00910126103495 হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। এখানে যে কোনো প্রতারিত, লাঞ্ছিত, নির্যাতিত বাংলাদেশি হিন্দু বিএইচপির সাথে যোগাযোগ করতে পারবেন এবং বিএইচপি ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে সমন্বয় করে তাদের যথাসম্ভব সব উপায়ে সাহায্য করার চেষ্টা করবে। সিএএ নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। বিশ্ব হিন্দু পরিষদের 60 বছর পূর্তি উপলক্ষে আগামী 24 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান প্রান্ত সভাপতি শান্তনু নায়েক। এদিন উত্তর পূর্বাঞ্চল জনজাতি সেবা সমিতি 2021 থেকে 23-এর প্রতিবেদনের উন্মোচন করেন প্রান্ত সংগঠন মন্ত্রী দিলীপ দে, সভাপতি শান্তনু নায়েক ও সম্পাদক সমীর দাস। গতকালকে থেকে আমাদের এখানে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তে প্রান্ত যোজনা বৈঠক চলছিল এবং সেই প্রান্ত যোজনা বৈঠকে প্রান্তের কার্যকর্তা ছাড়াও জেলার কার্যকর্তা এবং প্রখণ্ডের সভাপতি সম্পাদকরা এই প্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন। এই প্রান্ত বৈঠকে আমাদের বিগত দিনের যে কাজকর্ম হয়েছে সেটার পর্যালোচনা, সেটার বৃত্ত নিবেদন এবং তৎসঙ্গে আমাদের যে আগামী দিনের যে যোজনা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে উপস্থিত ছিলেন গৌহাটি ক্ষেত্র সংগঠন মন্ত্রী মাননীয় দীনেশ তেওয়ারি মহাশয় এবং আমাদের গৌহাটি ক্ষেত্র ধর্মপ্রসার প্রমুখ মাননীয় পূর্ণচন্দ্র মণ্ডল মহাশয়। বৈঠকে বিস্তারিতভাবে আগামী দিনে বিশ্ব হিন্দু পরিষদ কী করবে না করবে, বিশ্ব হিন্দু পরিষদের কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সম্পর্কেও আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে এবং বিশ্ব হিন্দু পরিষদের যোজনা অনুযায়ী আমরা আগামী দিনে কী করব আলোচনা হয়েছে। কেন্দ্রের নির্দেশ মতো, কেন্দ্রের নির্দেশে আমরা যদি কোনো শরণার্থী আসেন অথবা কেউ কোনোরকম যদি সাহায্য বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে সাহায্য চান, তাহলে আমাদের একটা হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে। সেই হেল্পলাইন নাম্বারে বাংলাদেশে যোগাযোগ করতে পারেন এবং সেটা আমরা বিশ্ব হিন্দু পরিষদে আমরা যতটুকু সেটা নিয়ে করণীয় সেটা আমরা করব। এই বৈঠকে তা নিয়েও বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, কারণ আমাদের এখানকার যে যারা আছেন বাংলাদেশ থেকে এসেছিলেন এবং এখন পর্যন্ত তাদের নাগরিকত্ব হয়নি, ওনারা অনেক ভয় পাচ্ছেন তারা করবেন কি না। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ এতটুকু আশ্বস্ত করতে পারছে যে অন্ততপক্ষে বর্তমান সরকারের সময় তারা নাগরিকত্বের জন্য তারা আবেদন করলেও তারা যদিও কাগজপত্রের অসুবিধার জন্য নাগরিকত্ব নাও পান, তবুও তাদেরকে বিদেশি বলে শনাক্ত করা হবে না, কারণ এই সরকার মোটামুটি সেই ধরনের একটা নিশ্চয়তা দিচ্ছে। তাই আমরা সবার কাছে এই বৈঠকের মারফতে আমরা আবেদন রেখেছি যে আগামী দিনে এর মধ্যে আমরা বিশ্ব হিন্দু পরিষদের থেকেও প্রান্তস্তরে এবং জেলা স্তরে আমরা হেল্পলাইন করব। তার মাধ্যমে সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কম্পিউটারের মাধ্যমে আমরা কিভাবে এই কাতে আবেদন করা যায় সেটার আমরা ব্যবস্থা করব এবং তার জন্য আমরা নাগরিকত্ব যারা চান সেই সব নাগরিকের লোকদের কাছে আমরা আবেদন জানাচ্ছি। ষষ্ঠ পূর্তি উপলক্ষে আমাদের কেন্দ্রীয় যোজনা অনুযায়ী আগামী 24 অগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি প্রখণ্ডতে আমাদের এই প্রতিষ্ঠা দিবস পালিত হবে এবং এই জন্য যদি কোনো প্রখণ্ড বেশ বড় প্রখণ্ড থাকে তাহলে সেক্ষেত্রে 2-3টা প্রোগ্রামও হতে পারে এবং এটা নির্ধারিতভাবে যে কেন্দ্রতে যে যোজনা আছে ওই যোজনায় অনুযায়ী প্রত্যেক জায়গাতে এই প্রোগ্রাম হবে। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।